সাপোজ আপনি সমুদ্রের নৌকার উপর দাঁড়িয়ে আছেন, সমুদ্রের শীতল হাওয়ার আনন্দ উপভোগ করছেন, কিন্তু হঠাৎ করে আপনি যদি এটি দেখতে পান, একটা ভয়ঙ্কর মিসাইল পানির ভিতর থেকে বাহিরে উঠে আসে। আর এটি কোনো ছোট মোটো মিসাইল না, এটি একটি নিউক্লিয়ার মিসাইল যেটি হাজারো কিলোমিটার দূরে পৃথিবীর অপর প্রান্ত থেকে আঘাত আনবে। চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আজকের দিন এটি পসিবল সাবমেরিনের কারণে। এই যে ভিডিওটি দেখলেন, এটি আমেরিকার নৌবাহিনীর মাধ্যমে তৈরি করা হয়েছে। ট্রাইডেন্ট 2 মিসাইলের টেস্ট ছিল। এটিকে লঞ্চ করা হয়েছে আমেরিকার একটি হাই ক্লাস সাবমেরিনের ভিতর থেকে। ট্রাইডেন্ট 2 এর এই মিসাইলটি সাবমেরিন লঞ্চেড ব্যালিস্টিক মিসাইল, যেটি SLBM এর ক্যাটাগরির মধ্যে পড়ে। এটি হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলোর মধ্যে একটি, যেটিকে আপনি যদি জাপানের হিরোশিমাতে ফালানো পারমাণবিক বোমার সাথে কম্পেয়ার করেন, তাহলে সেটা 12 থেকে 13 গুণ বেশি শক্তিশালী হলো এই মিসাইল। বর্তমান সময়ে এরকম ভয়ঙ্কর মিসাইলগুলো সাবমেরিনের মধ্যে রাখা হয়, আর এই সাবমেরিনগুলো ঘুষে সমুদ্রের সিক্রেট লোকেশন দিয়ে। আজকের ভিডিওতে চলুন সাবমেরিনের কথা বলি, কি টেকনোলজি আছে এই সাবমেরিনের পিছনে এবং এটি এক্স্যাক্টলি কিভাবে কাজ করে। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের 2টি সাবমেরিন আছে, সেগুলো নিয়ে কথা হবে। আর সম্পূর্ণ ভিডিও নিয়ে সঙ্গে আছে আমি আরিন আহমেদ। যারা নতুন আছেন তবে এটি দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে শেষে দেখে সাবস্ক্রাইব অথবা ফলো করে দিন। আচ্ছা, বর্তমানে পৃথিবীতে যত সাবমেরিন আছে তার সবগুলোই শুধুমাত্র একটা থিওরির উপর বেস করে কাজ করে থাকে, যেটিকে আর্কিমিডিস প্রিন্সিপাল বলা হয়। যদি কোনো অবজেক্ট পানির ভিতরে ডোবে, তাহলে সেটার উপর একটা প্রেসার তৈরি হয়, যেটাকে বয়েন্ট ফোর্স বলা হয়। ওই প্রেসার অতটাই হয় যতটা পানি এখানে আলাদা হয়েছে ওই অবজেক্টটি ডোবাতে। যখন সাবমেরিনের ওজন অতটাই হয় যতটা পানি সে ডিসপ্লেস করেছে, তখন সেই সাবমেরিন পানির ভিতরে একটা নির্দিষ্ট অবস্থানে আসে, যেটাকে নিউট্রাল বুয়েন্সি বলা হয়। যখন সাবমেরিনকে পানির ভিতর ডুবানো হয়, তখন এটা গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হতে হবে বয়েন্ট ফোর্স এর থেকে। এই জন্য ব্যবহার করা হয় ব্যালেন্স ট্যাঙ্ক। এরকম 2টি ট্যাঙ্ক থাকে সাবমেরিনের দুই পাশে 2টি। যখন সাবমেরিন পানির উপর থাকে, তখন এই ট্যাঙ্ক দুটিতে বাতাস বা হাওয়া ভরা থাকে, আর এটিকে যখন পানির ভিতরে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, তখন এই ট্যাঙ্ক দুটিতে পানি ভরে দেওয়া হয়, যাতে সাবমেরিনের ওজন বাড়ে এবং এটি পানির ভিতরে যেতে পারে। এই সিস্টেমটিকে বলা হয় নেগেটিভ বুয়েন্সি। মডেল অফ দ্য স্টোরি, একটা সাবমেরিনকে পানির ভেতরে এবং উপরে নিয়ে যাওয়া হয় ব্যালেন্স ট্যাঙ্কে পানির পরিমাণ অ্যাডজাস্ট করে। যাই হোক, এটিতে গেলে শুধুমাত্র ভার্টিক্যাল মুভমেন্ট, মানে উপর নিচে। পানির ভেতরে যদি সাইডে ঘোরার প্রয়োজন পড়ে, তাহলে সেটার জন্য ব্যবহার করা হয় রাডার, যেটি কিছুটা এরকমটা দেখতে। এটিকে ভার্টিক্যাল রাডার বলা হয়, আর এটির মাধ্যমেই পানির ভেতরে হরিজন্টাল মুভমেন্ট করা হয়, মানে সাইডে ঘোরানো হয়। সামনে পিছনে যাওয়ার জন্য ব্যবহার করা হয় প্রোপেলার। সোজা বাংলায় বলতে গেলে এটি একটি পাংখা। পানির ভেতরে চলতে চলতে যখন নির্দিষ্ট কোনো রাস্তা ফলো করার প্রয়োজন পড়ে, তাহলে সেটার জন্য ব্যবহার করা হয় সোনার টেকনোলজি। এটি মূলত সাউন্ডের উপর বেস করে কাজ করে থাকে। তবে এই সোনার টেকনোলজি দুই ধরনের হয়ে থাকে, অ্যাক্টিভ সোনার এবং প্যাসিভ সোনার। অ্যাক্টিভ সোনারে সাবমেরিন থেকে এক প্রকার শব্দ তৈরি করা হয়, যেটি পানির ভিতরে ট্রাভেল করে যেতে যেতে কোনো কিছুর সাথে বাড়ি খেয়ে যখন আবার সাবমেরিনে ফিরে আসে, তখন ওই টাইম থেকে ডিস্টেন্স ক্যালকুলেট করা হয় আর আন্দাজ করা হয় সাবমেরিন কোথায় আছে এবং সামনে কি আছে। প্যাসিভ সোনারে সাবমেরিন থেকে কোনো প্রকার শব্দ তৈরি করা হয় না, বরং সাবমেরিনের আশেপাশে যত সাবমেরিন আছে সেগুলো সাউন্ডকে ডিটেক্ট করে। মানে সেগুলোর ইঞ্জিনের সাউন্ড, প্রোপেলার বা পাংখা সাউন্ডকে ডিটেক্ট করে আন্দাজ করা হয় যে এটি কতটা দূরে আছে বা কোথায় আছে। যাই হোক, এগুলোর পাশাপাশি নতুন সাবমেরিনগুলোতে আরো কিছু টেকনোলজি ব্যবহার করা হয়, যেমন লিডার টেকনোলজি। এটির সম্পূর্ণ অর্থ হলো লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এখানে বেসিক্যালি লাইটকে ব্যবহার করা হয় ডিস্টেন্স বা দূরত্বকে ক্যালকুলেট করার জন্য। আরো কিছু টেকনোলজি আছে, যেমন লাডার টেকনোলজি। এটার সম্পূর্ণ অর্থ হলো রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এটি বেসিক্যালি পানির উপরে এরোপ্লেন এবং হাওয়াই জাহাজগুলোতে ব্যবহার করা হয়। এটি রেডিও ডিটেকশনের মাধ্যমে ডিস্টেন্স ক্যালকুলেট করে, তবে এটি পানির ভিতরে কাজ করে না, কারণ পানির ভেতরে রেডিও ফ্রিকোয়েন্সি খুব একটা বেশি ট্রাভেল করতে পারে না। তবে ম্যাক্সিমাম সাবমেরিনগুলোতে এই সোনার টেকনোলজি সেন্সর ব্যবহার করা হয়, আর এটির জন্য সাবমেরিনের চতুর্পাশে অনেকগুলো সোনার টেকনোলজির সেন্সর লাগানো থাকে, যেগুলো থেকে রেগুলার প্রায় প্রত্যেকটা সময় ডাটা কালেক্ট করে ক্যালকুলেট করা হয়। আচ্ছা, এখন একটু সাবমেরিনের ভিতরে কি আছে সেটি নিয়ে কথা বলি। কারণ যে কোনো ধরনের মিলিটারি সাবমেরিনের 3টি মাত্র লেয়ার থাকে, যেটাকে 3 ইন্ডেক্স বলা হয়। আর আমরা এই ভিডিওতে শুধুমাত্র মিলিটারি সাবমেরিনের কথা বলবো, কারণ বর্তমান সময়ে যত সাবমেরিন আছে তার ম্যাক্সিমামে মিলিটারি সাবমেরিন। আর কিছু কিছু রিসার্চ এবং ট্যুরিজমের জন্য তৈরি করা হয়, তবে সেগুলো এক্সেপশনাল, যেমন টাইটান সাবমেরিন। তবে এটি নিয়ে কিন্তু আমার সম্পূর্ণ একটি ভিডিও আছে, যেটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। তবে মিলিটারি সাবমেরিনের একেবারে প্রথম অংশে রাখা হয় টর্পেডোস, মানে হাতিয়ার বা অস্ত্র। তারপরে সবার নিচে ব্যাটারি রুম থাকে, যেখান থেকে সাবমেরিনকে চালানোর জন্য বিদ্যুৎ দেওয়া হয়। আর পিছনের সাইডে ডিজেল মেশিন, মোটর রুম এবং একটি নার্ভ সেন্টার থাকে, যেটিকে কন্ট্রোল রুমও বলা হয়।
আর এটার উপরে একটি কর্নিং টাওয়ার থাকে। এটি হলো একটি সাবমেরিনের অ্যাটাক সেন্টার। তবে এখানে বেশ কিছু জিনিস রাখা থাকে, যেমন পেরিস্কোপ, যেটির মাধ্যমে দেখা হয় সাবমেরিনের সামনে কি আছে। তবে এখানে ইলেকট্রিক অ্যান্টেনা সহ অনেক কিছু আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাবমেরিনের ভিতরে প্রবেশ এবং বাইরে হওয়ার যে রাস্তা, সেটি এই কর্নিং টাওয়ারের ভিতরেই। তবে সাবমেরিন চালানোর জন্য যে শক্তির প্রয়োজন হয়, মানে পাওয়ার সোর্সের প্রয়োজন হয়, সেটি ডিপেন্ড করে কি টাইপের সাবমেরিন সেটির উপরে। আর আমাদের এই দক্ষিণ এশিয়া মহাদেশের যে সাবমেরিনগুলো হয়ে থাকে তার ম্যাক্সিমাম দুটো ক্যাটাগরি হয়ে থাকে, একটা কনভেনশনাল সাবমেরিন আর একটা নিউক্লিয়ার সাবমেরিন। কনভেনশনাল সাবমেরিনে বড় বড় যে ইলেকট্রিক্যাল ব্যাটারিগুলো থাকে সেগুলো ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো প্রত্যেক 2 দিন 3 দিন বা 4-5 দিন পর পর রিচার্জ করার প্রয়োজন পড়ে। আর এই ব্যাটারিগুলোকে চার্জ করার জন্য ডিজেল ইঞ্জিনের প্রয়োজন হয়। তবে ডিজেল ইঞ্জিনকে কাজ করার জন্য অক্সিজেন মানে বাতাসের প্রয়োজন হয়। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, সাবমেরিন তো পানির ভিতর দিয়ে চলে, তাহলে সেখানে বাতাস কোথা থেকে আসবে? একদমই সত্যি কথা। যখন সাবমেরিনের ব্যাটারিকে রিচার্জ করার প্রয়োজন পড়ে, তখন সাবমেরিন ডিজেল ইঞ্জিন চালানোর জন্য সাবমেরিনকে পানির উপরে উঠে আসতে হয়। তবে এই সমস্যাটা নিউক্লিয়ার সাবমেরিনের ক্ষেত্রে হয় না, কারণ নিউক্লিয়ার সাবমেরিনে ডিজেল ইঞ্জিনের পরিবর্তে নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে ব্যবহার করা হয় ব্যাটারিকে রিচার্জ করার জন্য। এই জন্যই নিউক্লিয়ার সাবমেরিনগুলো কয়েক সপ্তাহ পর্যন্ত পানির ভিতর থাকতে পারে। আর সাবমেরিনের ভিতর থাকা মানুষগুলো খাবার যতদিন না পর্যন্ত শেষ হয়ে যায় তার ততদিন পর্যন্ত পানির ভিতরেই থাকতে পারে। আর একটা সাবমেরিনের যে বাহিরের অংশটা হয়ে থাকে সেটা রাবার তৈরি হয়ে থাকে। এটার পিছনে কারণ বেশ সিম্পল, কারণ রাবার সাউন্ডকে বেশ ভালোভাবে শুষে নিতে পারে। আর এটার কারণে সাবমেরিন পানির ভিতরে এক্স্যাক্টলি কোথায় আছে সেটা নির্ধারণ করা কঠিন হয়ে যায়। আর প্রত্যেকটা নৌবাহিনীর কর্মকর্তারাই চাবে যে তাদের সাবমেরিনকে যেন তাদের শত্রুপক্ষ ডিটেক্ট করতে না পারে। আর এই যে সাবমেরিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বাইরের যে অংশ ব্ল্যাক কালারের, সেগুলো রাবার দিয়ে তৈরি। তবে রাবারের ভিতরে যে সাবমেরিনের মেইন বডি সেটাকে হাল বলা হয়। আর মেইনলি 2 টাইপের হাল হয়ে থাকে, সিঙ্গেল হাল এবং ডাবল হাল। সিঙ্গেল হাল সাবমেরিনে শুধুমাত্র একটা মেইন লেয়ার থাকে, ডাবল হাল সাবমেরিনে 2টা মেইন লেয়ার থাকে। এই ডাবল হাল ডিজাইনের যে ব্যালেন্স ট্যাঙ্ক হয়ে থাকে সেটা আলাদা করে দেওয়া হয় না, বরং এই 2 লেয়ারের মাঝেই পানি ভরে দেওয়া হয়। আর এটি ব্যালেন্স ট্যাঙ্কের কাজ করে। আর এই ডাবল হাল ডিজাইনগুলো বেশি শক্তিশালী এবং মজবুত হয়ে থাকে। আর বর্তমান সময়ে যত মডার্ন মিলিটারি সাবমেরিন দেখবেন সবগুলো এই ডাবল হাল ডিজাইনের সাবমেরিন। তবে এই হাল তৈরি করার জন্য বেশ মজবুত ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। আর মিলিটারি সাবমেরিনগুলোর হাল তৈরি করার জন্য হাই কোয়ালিটির স্টিল অ্যালয় ব্যবহার করা হয়। আর এটি তৈরিতে এতে ব্যবহার করা হয় স্টিল, টাইটানিয়াম, কার্বন, অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন ধরনের পদার্থ। আর একটা সাবমেরিনকে ডিজাইন করা সবচেয়ে কঠিন কাজ। ডিজেল ইলেকট্রনিক সাবমেরিনগুলোকে ডিজাইন করতে অ্যারাউন্ড 10 বছরের মতো সময় প্রয়োজন হয়। আর নিউক্লিয়ার সাবমেরিনগুলোকে ডিজাইন করতে অ্যারাউন্ড 15 থেকে 17 বছর মতো সময় প্রয়োজন হয়। এজন্য সাবমেরিনগুলোকে ডিজাইন হাতে গোনা শুধুমাত্র কয়েকটা দেশই করে থাকে। বর্তমান সময়ে বাংলাদেশ নৌবাহিনীর কাছে 2টি সাবমেরিন আছে। সেই সাবমেরিনগুলো 2016 সালের নভেম্বরের দিকে চীন থেকে পুরনো 2টি সাবমেরিন ওল্ড মডেলের কিনা হয়েছে, যার মধ্যে একটা নাম দেওয়া হয়েছে নবযাত্রা, একটা নাম দেওয়া হয়েছে জয়যাত্রা। আর এই সাবমেরিনগুলো হলো কনভেনশনাল সাবমেরিন, যা টাইপ 035G মডেলের। আর সাবমেরিন দুটো বাংলাদেশের কক্সবাজারের মধ্যে যে আমাদের প্রথম সাবমেরিন ঘাঁটি তৈরি করা হয়েছে সেটির মাধ্যমে পরিচালিত হয়। তবে এই সাবমেরিনগুলো সাধারণত একটানা 30 থেকে 35 দিন পর্যন্ত পানির নিচে থেকে অপারেশন চালিয়ে যেতে পারে। আর এই সাবমেরিনগুলো সাধারণত 2040 সালের আশেপাশে রিটায়ারমেন্টে যাবে, মানে বাংলাদেশের হাতে আর শুধুমাত্র 15 বছর সময় আছে। আর তারপরেই হয়তো এই সাবমেরিনগুলো দিয়ে ট্রেনিং দেওয়ার মতো যে কাজগুলো করানো হয় সেগুলো করানো হবে। তবে এই সাবমেরিনগুলোতে যে অফিসারগুলো কাজ করে তাদের একটানা 6 মাস ধরে ট্রেনিং দেওয়া হয়। তবে একটা সাবমেরিনের ভিতরে এক্স্যাক্টলি কত মানুষ একসাথে কাজ করে সেটা ডিপেন্ড করে সাবমেরিন টু সাবমেরিনের উপরে। আর এক্স্যাক্টলি কত মানুষ কাজ করে সেটা এক্স্যাক্টলি কোনো দেশই শেয়ার করে না। তবে অনুমান করা হয় 50 থেকে 80 জনের মতো থাকতে পারে। আর একটা নিউক্লিয়ার সাবমেরিন যেহেতু একটু বেশি বড় হয়ে থাকে, তাই সেগুলোতে 100 জনের মতো লোক প্রয়োজন হয়। আর এখন ভিডিওতেই তো দেখতে পাচ্ছেন একটা সাবমেরিন এক্স্যাক্টলি কতটা বড় হতে পারে, জাস্ট আনবিলিভেবল। সো ভিডিওটি এ পর্যন্তই। আর আপনারা যদি টাইটান সাবমেরিনের ভিডিওটি দেখতে চান তাহলে উপরে যে ভিডিও উঠছে সেটাতে ক্লিক করে দেখতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।